আইটি রুলস 2021 এই নিয়ে এখন অনেক বিতর্ক চলছে। সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্ম বা যে নিউজ মিডিয়াগুলো যেগুলো ডিজিটাল প্ল্যাটফর্মে যেগুলো অপারেট করে সেগুলোর সেগুলো নিয়ে রেগুলেশন বার করেছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 25শে ফেব্রুয়ারি 2021। এবং সেটার লাগু করবার শেষ দিন ছিল 25শে মে। সেই 25শে মে ডেডলাইন এখন পেরিয়ে গেছে, কিন্তু এখনও অধিকাংশ সোশ্যাল মিডিয়া এন্টারপ্রাইজগুলোই তাদের এই রুল লাগু করতে পারেনি, এবং 15 দিনের মধ্যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এই রুলগুলো লাগু করবার জন্য এবং তাদের এই অ্যালিজিয়ান্স প্রুভ করবার জন্য সময় দিয়েছে। তো এই এই আইটি অ্যাক্টের আন্ডারের আইটি রুল, যেটার ফুল নাম হলো ইনফরমেশন টেকনোলজি ইন্টারমিডিয়ারি গাইডলাইন্স অ্যান্ড ডিজিটাল মিডিয়া এথিক্স কোড রুলস 2021, এই বিষয়ে আমরা আজকে আলোচনা করব। বিষয়টার সম্বন্ধে বেসিক যে কথাবার্তা সেগুলো বলার জন্য তুই শুরু কর। আচ্ছা, তো এখানে যে আইটি রুলস 2021 নতুন নোটিফিকেশন দিয়ে এসেছে, সেটা আইটি রুলস 2011 সেইটাকে রিপ্লেস করে দিয়েছে। তো সেই রিপ্লেসের পর নতুন যে জিনিসগুলো অ্যাড হয়েছে, তো এখানে করেছে কি যে সোশ্যাল মিডিয়া, আগের নর্মাল মিডিয়া যেটা ট্র্যাডিশনাল মিডিয়া থাকে, সেটা রেগুলেশন অলরেডি আগেই ছিল। এখন সোশ্যাল মিডিয়া সঙ্গে ওটিটি প্ল্যাটফর্ম মানে ওভার দ্য টপ, সেই প্ল্যাটফর্মগুলোকে রেগুলেট করার রুলস আনা হয়েছে। তো ওটিটি প্ল্যাটফর্ম কোনগুলো সেটা একটু জানার দরকার। যেগুলোর ইমপ্লিমেন্ট করার আইডিয়াই ছিল যে মাঝে কোনো রেগুলেশন থাকবে না, ডাইরেক্ট তারা কন্টেন্ট ক্রিয়েটার তাদের সেই জিনিসগুলোকে পাবলিকের কাছে পৌঁছে দেবে। আর যেটা ইন্টারমিডিয়ারি কারা? ইন্টারমিডিয়ারি হচ্ছে যারা আর কি এরকম সোশ্যাল মিডিয়া যে প্ল্যাটফর্ম, তারাও পাবলিকের কন্টেন্ট বা পাবলিকের যে নিজেদের আইডিয়া বা যে চিন্তাধারা, সেইগুলো অন্য পাবলিকের কাছে পৌঁছে দেবে। তারা কোনো রেসপন্সিবিলিটি নেবে না, তারা হচ্ছে ইন্টারমিডিয়ারি। আর আরেকটা রয়েছে এখানে, গভর্নমেন্ট যেটাকে ক্লাসিফাই করেছে সেটা হচ্ছে সিগনিফিক্যান্ট সোশ্যাল মিডিয়া ইন্টারমিডিয়েট। তো এরা হচ্ছে একটা নির্দিষ্ট নাম্বার বা একটা নির্দিষ্ট ইউজার্স বেসের উপর যদি তারা চলে যায়, তো সেটা গভর্নমেন্ট ঠিক করবে কারা সেই হয়তো 50 লাখ বা এরকম একটা নাম্বার, যেটাকে যদি ক্রস করে যায় তো তারা সিগনিফিক্যান্ট সোশ্যাল মিডিয়া ইন্টারমিডিয়ারি এতে পরিচিত হবে। তো এখানে নর্মাল শুধু ইন্টারমিডিয়ারি গাইডলাইন্স আছে, সঙ্গে স্পেশাল কিছু এই সিগনিফিক্যান্ট সোশ্যাল মিডিয়া ইন্টারমিডিয়ারি এদের জন্য স্পেশাল কিছু প্রভিশনস রয়েছে। তো এইগুলো কি কি? তো সেগুলোর মধ্যে রুলের যে সোশ্যাল মিডিয়ার যে রুলসগুলো রয়েছে, তার মধ্যে একটা অরিজিনেটর, যে কোনো একটা নিউজ বা কোনো একটা তথ্য যেটা সার্কুলেট হয়েছে সোশ্যাল মিডিয়ার মধ্যে, তার কে জেনারেট করেছে, কে তৈরি করেছে প্রথম, সেইটাকে খুঁজে বার করা, এইটা এর মধ্যে রয়েছে রুলসে। আর এর জন্য একটা অথরিটি ওই সোশ্যাল মিডিয়া হাউসকে অ্যাপয়েন্ট করতে বলা হয়েছে, যার আন্ডারে এই জিনিসটা দেখা হবে। তো সরকার বলে যে সমস্ত অ্যান্টি ন্যাশনাল বা কন্টেন্ট এই রকম ক্রিয়েট হবে, তার অরিজিনেটার খুঁজে বার করা। আচ্ছা, এরপর যেটা রয়েছে সেটা হচ্ছে গ্রিভান্স অফিসার। মানে কারো যদি কোনো সেই সোশ্যাল মিডিয়ায় প্ল্যাটফর্মে কোথাও কোনো কারো অসুবিধা থাকে, কোনো কিছু মনে হয় যে এটা ঠিক নয়, এটা আমার কোনো প্রাইভেসি ভায়োলেট করছে, বা আমার এখানে কোনো বা সোসাইটির কোনো সেখানে নর্মাল যে বা পাবলিক অর্ডার রয়েছে সেটা বিঘ্নিত হচ্ছে, তখন কেউ সেটা কমপ্লেন করতে পারে। সেই যে মেকানিজমটা সেটা হচ্ছে গ্রিভান্স, একটা সেল থাকবে, তার একটা অফিসার থাকবে, গ্রিভান্স অফিসার। তো সে কোনো একটা কমপ্লেন যদি পায়, সেটা 15 দিনের মধ্যে রিজলভ করবে, তো সেটা সমাধান করবে, এই রকম একটা অফিসার নিয়োগ করতে হবে। আর হচ্ছে একটা মান্থলি কমপ্লায়েন্স রিপোর্ট, মানে
যে সমস্ত কমপ্লেনগুলো পেয়েছে গোটা মাসে সেইগুলো জমা দেবে সরকারের কাছে যে আমরা এই কমপ্লেন পেয়েছিলাম আর এই অ্যাকশন আমরা নিয়েছি। তো এটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার যেগুলো নর্মাল ইন্টারমিডিয়ারিজ রয়েছে তাদের জন্য। আর স্পেশাল মানে যেটা সিগনিফিক্যান্ট সোশ্যাল মিডিয়া ইন্টারমিডিয়ারিজ তাদের জন্য স্পেশাল কিছু রয়েছে এই ছাড়াও, এই তিনটে ছাড়াও। সেটা হচ্ছে প্রথম একটা হচ্ছে একটা চিফ কমপ্লায়েন্স অফিসার থাকবে, একজন নোডাল কন্ট্যাক্ট পার্সন থাকবেন, আর একজন রেসিডেন্ট গ্রিভান্স অফিসার থাকবেন। এই তিনজন থাকবেন, তিনজনকেই ভারতের বাসিন্দা হতে হবে। আর অরিজিনেটার কন্টেন্ট এটা তাদেরকে কে কোনো সোর্সের অরিজিনেট কে করেছিল সেটাও তাদেরকে জানাতে হবে। আর যদি কোনো আনলফুল ইনফরমেশন থাকে মানে যেগুলো অসামাজিক কাজকর্ম সেইগুলোর সঙ্গে সঙ্গে রিমুভ করা মানে সেগুলোকে সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে দেওয়ার ক্ষমতা তাদেরকে করতে হবে। তো এই হচ্ছে এক্সট্রা তাদের জন্য কিছু রুলস ছিল। আচ্ছা, এর সঙ্গে রয়েছে ডিজিটাল নিউজ বা ডিজিটাল মিডিয়া, তাদের রেগুলেশন। সোশ্যাল মিডিয়া গেল, সোশ্যাল মিডিয়ার পর হচ্ছে ডিজিটাল মিডিয়া বা ডিজিটাল নিউজ। আমরা দেখি বিভিন্ন নিউজ চ্যানেল যেগুলো ডিজিটাল প্ল্যাটফর্মে চালু হয়েছে নতুনভাবে, তারা ট্র্যাডিশনাল মিডিয়া ছেড়ে, তো তাদেরকেও যাতে ফেয়ার কম্পিটিশনে আনা যায়, কারণ তাদের কোনো রেগুলেশন নেই, তারা বিনা রেগুলেশনে কাজ করতে পারছে। তো ট্র্যাডিশনাল মিডিয়া সেখানে অনেক রেগুলেটেড মিডিয়ামের মাধ্যমে কাজ করে, নিজেদের অনেক রেস্ট্রিকশন রয়েছে। তো এই দুটোর যাতে কম্পিটিশন ফেয়ার হয় তার জন্য তাদেরকেও এই নিউ রুলসের মধ্যে প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়ার যে রুলস যে ফলো করা রয়েছে, জার্নালিস্টদের যে রুল ফলো করতে হয় সেই রুলসগুলো ফলো করতে হবে। এছাড়া একটা 1995 সালে কেবল টিভি নেটওয়ার্কস রেগুলেশন অ্যাক্ট ছিল, সেই অ্যাক্টগুলো ফলো করতে হবে। আচ্ছা, আর সেলফ রেগুলেটরি বডিজ মানে নিজেদেরকেই নিজেরা রেস্ট্রিক্টেড করে যে সমস্ত রুলস আছে সেই অনুযায়ী রেগুলেশন করতে হবে। আর কোড অফ এথিক্স যেগুলো রয়েছে সেই সবগুলো ফলো করতে হবে। তো এই হচ্ছে ডিজিটাল মিডিয়া বা ডিজিটাল নিউজ এর যে পরিবর্তন সেইগুলো। আচ্ছা, আর লাস্ট হচ্ছে যে ওটিটি প্ল্যাটফর্মস। ওটিটি হচ্ছে ওভার দ্য টপ, বললাম যেগুলো অ্যামাজন প্রাইম, নেটফ্লিক্স, হটস্টার, বাংলার হইচই রয়েছে, এই সব যে প্ল্যাটফর্মগুলো রয়েছে তাদের উপর কিছু রেস্ট্রিকশন দেওয়া হয়েছে। এটা গত বছর 2020 সালে কিছু রেস্ট্রিকশন তখন থেকেই মানে দেওয়ার কথা চলছিল, কিছু দেওয়াও হয়েছে, এখন আবার সেটা কিছু মডিফাই করা হয়েছে। তো নতুন যে রুলসে এখানে 5টা এজ ক্যাটাগরিতে ভাগ করতে বলা হয়েছে। যে কন্টেন্টগুলো বানানো হবে সেই কন্টেন্টগুলো 5টা এজ ক্যাটাগরিতে ভাগ করবে। প্রথম একটা ইউনিভার্সাল, যে কন্টেন্টগুলো সবাই দেখতে পারে, কোনো বয়সের বাছবিচার থাকবে না, যে কেউ দেখতে পারে। একটা থাকবে ইউনিভার্সাল অবলিক অ্যাডাল্ট 7+ ইয়ার্স, মানে 7 বছরের ঊর্ধ্বে যারা, তাদের থেকে বাকিটা সবাই দেখতে পারবে। আরেকটা 3 নাম্বার হবে UA 13+, 4 নাম্বার হবে UA 16+, আর একটা হবে অ্যাডাল্ট। এই হচ্ছে 5টা ক্যাটাগরিতে সব কন্টেন্টগুলোকে, যেগুলো কন্টেন্ট বানানো হবে সেগুলোকে ভাগ করে আপলোড মানে তারা সেইভাবে করবে। আচ্ছা, আরেকটা নতুন ফিচার্স দিতে বলা হয়েছে, সেটা হচ্ছে প্যারেন্টাল কন্ট্রোল। তো প্যারেন্টাল কন্ট্রোল হবে যেগুলো ইউনিভার্সাল অবলিক অ্যাডাল্ট 13+, সেইগুলোর প্যারেন্টাল কন্ট্রোল মানে তাদের অভিভাবকরা চাইলে তারা সেইগুলো তবেই অ্যালাউ করলে তবেই তারা সেই সমস্ত শিশুরা দেখতে পাবে, এইরকম একটা ফিচার্স অ্যাড করতে হবে। আর 18+ যে কন্টেন্ট রয়েছে মানে অ্যাডাল্ট কন্টেন্ট, সেইগুলোর জন্য এজ ভেরিফিকেশন মাস্ট করতে হবে, মানে যাতে এই মেকানিজমটা ঠিকঠাক করা। তো এই হচ্ছে সোশ্যাল মিডিয়া, ডিজিটাল মিডিয়া আর ওটিটি প্ল্যাটফর্মসে এই আইটি রুলস 2021-এর নিউ ফিচার্স। তো এইগুলো আপাতত ফিচার্স বলা যায়। এবার আমরা প্রতিটা বিষয় নিয়ে বিতর্ক করব না অ্যাকচুয়ালি, বা আলোচনা করব না আসলে। কিছু কিছু এইগুলোর মধ্যে কিছু কিছু পয়েন্ট আছে যেগুলো খুবই প্রয়োজনীয় ছিল এবং
যেগুলোর খুবই দরকার ছিল এ সময়ে রেগুলেট করবার, বা যেহেতু খুবই ভেগ এবং অনির্দিষ্ট সমস্ত রুলসের মাধ্যমে জিনিসগুলো রেগুলেটেড হতো, তাই অনেক ঝামেলার সম্মুখীন হতেই হতো সবাইকেই, প্রত্যেকটা স্টেক হোল্ডার্সকেই, যেমন বা ভিউয়ার্সদেরকেও, যে কোম্পানিকেও, ইভেন রিড্রেসাল মেকানিজমের লোকজন সবাইকেই। কিন্তু এখন আপাতত এগুলো আসার জন্য কিছু কিছু ক্ষেত্রে খুবই সুবিধে হবে বলেই অনেকেরই মতামত। অলমোস্ট সবাই এগ্রি করছেন যে কিছু কিছু রুল খুবই প্রয়োজনীয় ছিল, কিন্তু কিছু কিছু রুলস যেগুলো এর মধ্যে আনা হচ্ছে সেগুলো খুবই বিতর্কের ঝড় বইয়ে এনেছে। বিশেষ করে হোয়াটসঅ্যাপের সাথে যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ক্ল্যাশ হচ্ছে, সেই টপিকটা নিয়েও আমরা আলোচনা করব। বেসিক্যালি আমরা সেই সমস্ত পয়েন্টগুলো নিয়ে এবার একটু একরকম আলোচনার মধ্যে দিয়ে দুই পক্ষকেই দেখার চেষ্টা করব যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কোন কোন অ্যাঙ্গেল থেকে দেখে এই রুলসগুলো এনেছে, এবং সেগুলো বেসিক্যালি কিভাবে আরও হয়তো বেটার করা যেত, যে মানে যদি একটু ঠিক করে বা অন্য রকমভাবে জিনিসটা আরও বেশি পার্সপেক্টিভসকে দেখে যদি আনা যেত, সেটা করা যেত। তাই এবার আমরা এক একটা করে ক্রিটিসিজম বলা যেতে পারে দেখব, এবং সেগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথম ক্রিটিসিজমটা এটাই যে মানে এইটা বেসিক্যালি এদের এই যে রুলসগুলো আনা হয়েছে, সেই রুলসটা আনবার অধিকারটা আছে কি না বেসিক্যালি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার, সেইটা সবার আগে প্রশ্ন উঠছে। এটাকে আনকনস্টিটিউশনাল বলা হচ্ছে, অসাংবিধানিক বলা হচ্ছে, অনেক সময় বলা হচ্ছে যে এটা একটা আলট্রা ভাইরিস একটা পন্থার মাধ্যমে এটাকে আনা হয়েছে, কারণ এইটা আসলে আইটি অ্যাক্ট 2000 যেটা, সেটার আন্ডারে রুল হিসাবে আনা হয়েছে। এর আগেও একটা রুল ছিল, মোস্ট প্রবাবলি 2011 সালে যেটা ছিল, তো সেইটার পরে আবার এটা আনা হচ্ছে। এবার কিছু কিছু ক্ষেত্রে মানে নিয়মটা হলো যে আইটি অ্যাক্ট যেগুলো থাকবে সেটার বাইরে গিয়ে তো রুলস হতে পারে না, সেটারই কনফর্মিটিতে সেটা যা 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 আছে সেগুলোর মাধ্যমেই বেসিক্যালি মধ্যে যাতে আরও ইন্ট্রিকেসিস অ্যাড করে যদি কিছু করা যায়। তো এখানটায় মেনলি বলা হচ্ছে যে বেসিক্যালি এটা একটা লেজিসলেটিভ প্রসিজিওর যেটা আমাদের, সেইটাকে বাইপাস করার জন্য এবং তাড়াহুড়োভাবেই এই রুলগুলো ফর্ম করা হয়েছে। যদি যদি ধরা যায় যে ওই রেগুলেট ডিজিটাল মিডিয়া, যে কোট আনকোট রেগুলেট যে পোর্শনটা, ডিজিটাল মিডিয়ার পোর্শনটা যেটা আনা হয়েছে, সেটা আসলে আইটি অ্যাক্টের মধ্যেই ছিল না। তো সেইটা এখন নতুন করে আনা হচ্ছে। তখন বলা ছিল যে তারা নিজেদের মাধ্যমে আর কি এইগুলোকে দেখে নেবে, মানে নিজেদের ওই এন্টিটিগুলো যেগুলো, তারাই বেসিক্যালি এই জিনিসপত্রগুলো হ্যান্ডেল করবে। আর অ্যাক্টটা যেটা আগে মেন 2000 সালের অ্যাক্টটা, সেটা ডিজিটাল নিউজ সার্ভিস যেটা ছিল, যে সমস্ত এন্টিটিগুলো যেগুলো হয়তো স্টার্ট আপও হতে পারে, ছোটো কোম্পানিও হতে পারে, তাদের রেজিস্টার করবার কোনো প্রয়োজন ছিল না, যে কেউ একটা ডিজিটাল নিউজ মিডিয়া খুলতে পারতো। যেমন যে কোনো, বাট এটার মাধ্যমে অ্যাকচুয়ালি ফ্রি স্পিচ এবং আমাদের যেটা রাইট টু এক্সপ্রেস আওয়ারসেলভস যেটা, সেইটার খুবই প্রয়োজন হয়েছিল। ইভেন কুইন্টের মতো একটা মিডিয়া যেটা খুবই বেসিক লেভেল থেকে আস্তে আস্তে উঠে এসেছে, অনেক আমাদের মতোই অনেকেই ওখানে রিপোর্ট করে থাকেন। তো এরকম যে একটা মাসের থেকে যে এরকম একটা উঠে আসার প্রয়োজন, মানে উঠে আসছিল, সেটা ওই অ্যাক্টের জন্যই আসছিল। কিন্তু এখানে এই রুলটাতে বলে দেওয়া হচ্ছে যে সেটা আর সম্ভব হবে না, এখন সমস্ত কিছু রেগুলেট করা হবে। এবার এখন এই যদি না তার যদি অনুমতি না থাকে তাহলে সেগুলো করা যাবে না। এটার অ্যাকচুয়ালি এটা যদি আলাদা করে লেজিসলেটিভ অ্যাক্ট নিয়ে আসতো তাহলে অন্য ব্যাপার আসতো, অন্য ডিবেট আসতো। এখানে এটার মানে পুরোপুরি বেসটাই নড়বড়ে। এটা যে অ্যাকচুয়ালি এই রুলগুলো আনা হয়েছে সেটার যে তাদের কাছে কতটা তারা সাংবিধানিকভাবে কতটা তাদের উপর যে এটার অধিকার আছে, সেটা নিয়েই প্রশ্ন উঠছে। তুই কি বলবি সেটা নিয়ে? আচ্ছা, সাংবিধানিক কনস্টিটিউশনাল ভ্যালিডিটি, এইটা লয়ার্সরা বা আরও যারা বিশেষ আইটি, এখানে আমার যেটা মনে হয়েছে যে ইনফরমেশন টেকনোলজির লোকজন, তারা অ্যাকচুয়ালি তাদেরকে ইনভলভ করা খুব একটা হয়নি বলে মনে হয়েছে। এই যে যেভাবে রুলটা বানানো হয়েছে, রুল ঠিক আছে, যে রেগুলেশন দরকার আছে,
রেগুলেশন দরকার ছিল, কারণ কোনো জিনিসই যখন বেলাগাম হয়ে যায়, তো সেই কোনো জিনিসই বেলাগাম ঘোড়া মতো যদি চলে যায়, সেটা কখনোই সমাজের জন্য ভালো হতে পারে না। যেরকম বিভিন্ন পোস্ট, সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে ভায়োলেন্স হয়েছে, রায়টস হয়েছে, মানে দাঙ্গা হয়েছে, তো তারপর বিভিন্ন জায়গায় আম, অনেক ঝামেলার সৃষ্টি হয়েছে, বা লিঞ্চিং যেগুলো নিজেদের মধ্যে গ্রুপ কমিউনিকেশনের মাধ্যমে সেই লিঞ্চিংয়ের কোনো একটা ফেক নিউজ কারো কারো বিরুদ্ধে পাঠিয়ে বা প্রপাগেট করে সেই জিনিসটা কাউকে ওই লিঞ্চ করে মানে মানে মেরে দেওয়া পর্যন্ত ঘটনা এইরকম ঘটেছে। তো এটার দরকার ছিল। তো এখানে যে কন্ট্রোভার্সি বা যে জিনিসটা নিয়ে প্রশ্ন ওঠে, সেটা হচ্ছে অন্যান্য মিডিয়া, সোশ্যাল মিডিয়া, সেগুলো রেগুলেট করা উচিত বা এগুলোর করার দরকার রয়েছে। কিন্তু এখানে একটা কন্ট্রোভার্সি আছে, সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ, যেটা হচ্ছে অনেকটা বলা যায় যে মানে প্রাইভেসির একটা ব্যাপার রয়েছে, যে একে অপরের সাথে প্রাইভেট চ্যাট করে অনেক সময়, বা জিনিসটা রয়েছে, সেটা কতটা এখন বর্তমান পলিসির সাথে সেটা কতটা মানে যুক্ত, বা সেটা কতটা করে উঠতে পারছে তারা, সেই প্ল্যাটফর্মটা অ্যাকচুয়ালি নিজেদের সেই পলিসি বা এদের যে এন্ড টু এন্ড এনক্রিপশন রয়েছে, তো সেটাও কতটা যুক্তিযুক্ত, বা কতটা তাদের যে যুক্তি সেটা হচ্ছে যে এই এন্ড টু এন্ড এনক্রিপশন যদি এখানে কোনো কারো ফলো করা হয়, কোনো মানে মেসেজকে ফরওয়ার্ডেড বা অরিজিনেটার খোঁজা হয় ওই সেই মেসেজে, তাহলে তাদের এন্ড টু এন্ড এনক্রিপশন নষ্ট হয়ে যাবে। তো বা এন্ড টু এন্ড এনক্রিপশনের পুরো যে সিস্টেমটা রয়েছে এটাই আর কাজ করবে না। তো ফলে তারা সেই এন্ড টু এন্ড এনক্রিপশন বন্ধ করে অন্যান্য মিডিয়ায় যেরকম নর্মাল মেসেজ বা নর্মাল যেভাবে চ্যাট হয় সেই চ্যাটই তাদেরও হয়ে যাবে। তো এই জিনিসটা হয়তো সেইভাবে ডিসকাশন হয়নি, বা তাদের সেই মিডিয়ার সাথে মানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে রুলস ফর্মুলেট হয়েছে সেখানে আইটি অ্যাক্ট মানে আইটির যে সমস্ত লোকজন বা যারা রয়েছে তাদের সাথে এটা কনসাল্ট করা হয়নি। তো এইটা কতটা যুক্তিযুক্ত হয়েছে, বা এটা নিয়ে কতটা কি এগোনো দরকার, কিভাবে অ্যাপ্রোচ, সেইটা নিয়ে আমরা একটু আলোচনা করব। এটা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে আসলে, যে মানে স্টেক হোল্ডার্স যারা, তাদের সাথেই একরকম আলোচনা করা হয়নি। যদি প্রয়োজন হতো এরকম একটা রুলস আনার আগে, অন্তত যারা এটার দ্বারা ডাইরেক্টলি অ্যাফেক্টেড হবে তাদের সাথে কথা বলাটা খুবই প্রয়োজন ছিল। এবার হোয়াটসঅ্যাপের যেটা এন্ড টু এন্ড এনক্রিপশনের কথাটা বললি, বেসিক্যালি সেখানে বেসিক্যালি এন্ড টু এন্ড এনক্রিপশন মানে আমি আর একজনকে একটা পার্সোনাল মেসেজ পাঠাচ্ছি, সেটা যে কোনো বিষয় নিয়ে হতে পারে, সেইটা আমাদের মধ্যেই থাকবে, আর কেউ কারোর মধ্যে থাকবে না। এটা ওই ফিজিক্যালি আমি হয়তো একটা জায়গায় ঘুরতে ঘুরতে কারোর সাথে কথা বলছি, আমি আর সেই লোকটি জানতে পারছি এবং অন্য কেউ জানতে পারছে না। এই জিনিসটারই একটা রেপ্লিকা করার চেষ্টা হয়েছিল ডিজিটাল মিডিয়ামে। কিন্তু এরকম যদি রুলস এনে, যেখানটা বেসিক্যালি ট্রেসেবল করতে হবে বলছে, ট্রেসেবল কথাটা কোট আনকোট ইউজ করা হয়েছে রুলসের মধ্যেই, তো এই ট্রেসেবল করতে বলার যে কথাটা, ট্রেস করতে পারা যাবে এরকম বলাটাই বেসিক্যালি রাইট টু প্রিভেসির একটা উপর আঘাত হানছে। যে আমি তাহলে কি আর কারোর সাথে বেসিক্যালি কথা বলতে পারবো না কোনো একটা বিষয় নিয়ে? আমি কি তাহলে যাই কথা বলবো বেসিক্যালি বিগ ব্রাদার ইজ ওয়াচিং মি, এটা জেনেই আমাকে কথা বলতে হবে, এরকম একটা ব্যাপার হয়েই যাচ্ছে। তো সেই রকম মানে এটা তো একদম মৌলিকভাবে একটা যে ইভেন যেটা আমাদের রবিশঙ্কর প্রসাদ বলেছেন যে ফান্ডামেন্টাল রাইটস ইয়ে নয়, কাইন্ড অফ মানে অ্যাবসলিউট নয়, এটার কিছু না কিছু তো ভাবে এগুলো কিছু বিশেষ ক্ষেত্রে তো এটা রিজনেবল রেস্ট্রিকশন রয়েছে। কিন্তু এবার প্রশ্নটা হচ্ছে এটা কি রিজনেবল একটা রিজন, সেটা এখন বেসিক্যালি দেখার যে একটা তুমি একটা কিছু কেসের জন্য বা যে সমস্ত রিজনগুলো দেখিয়ে এই রাইট টু প্রিভেসিটাকে ভঙ্গ করছো, সেগুলো কি যথেষ্ট সাবস্ট্যান্সিয়াল রিজন যে একজনের তুমি যে কোনো কারোর মেসেজ চ্যাট তুমি পড়ে ফেলতে পারবে? আচ্ছা, তো এখানে যে জিনিসটা হচ্ছে, এখানে দুটো জিনিস আসে। একটা হচ্ছে রাইট টু প্রিভেসি, যে আমাদের প্রিভেসি কি বজায় থাকবে, এই যে নতুন রুলস আছে সেখানে কি প্রিভেসি কে ভঙ্গ করা হচ্ছে, এটা একটা ইয়ের বিষয়, ডিবেটের বিষয়। এটা
অ্যাকচুয়াল কীভাবে ইমপ্লিমেন্ট হয় তখনই বোঝা যাবে, বা কতটা বিভিন্ন জায়গায় হচ্ছে কি অ্যাকচুয়ালি সরকার থেকে কোন কোন জায়গাগুলোতে ইন্টারফেয়ার করছে। বিশেষ এগুলো বলা হয়েছে এখন যে বিভিন্ন দাঙ্গা বা হচ্ছে ইনফ্লেমেটরি মেসেজ কোথাও ভায়োলেন্স করার জন্য প্রেরিত করেছে বা কোথাও মেসেজ বিভিন্ন জায়গায় ছড়িয়েছে, সেই সব জায়গাগুলোতে এগুলো করা হবে। কিন্তু এটা যদি পলিটিক্যাল পারপাসে ইউজ করা শুরু করে সরকার থেকে, তখন এই জিনিসটা অনেকটা পলিটিক্যালি মোটিভেটেড কন্টেন্ট হয়ে যাবে বা রিভেঞ্জ নেওয়ার একটা ব্যাপার, এইরকম জিনিস হতে পারে। এই সম্ভাবনাটা তো থেকেই যাচ্ছে না, যে যে কোনো সময় পলিটিক্যাল অ্যাকচুয়ালি হয়ে যেতে পারে। এখন কেউ তারা বলতে পারে যে আমরা এটা করব না পরবর্তীকালে, এখন আমরা এই খাতায় কলমে দেখিয়ে দিচ্ছি যে আমরা এই ক্ষেত্রে যখন বিশেষভাবে খুবই দরকার হবে তখনই করব। কিন্তু যদি আজকে কালার্ড ওয়েতে কোনো জিনিসকে পোর্ট্রে করা হয় যে এটা এই পলিটিক্যাল রিজনে বেসিক্যালি এত ভায়োলেন্স হয়েছে, এরকম অনেক পলিটিক্যাল দাঙ্গাগুলো হয় বা যে সমস্ত ঝামেলাগুলো হয় সেগুলো পলিটিক্যালি মোটিভেটেড ওয়েতে বলাই যায়। আজকে এক্স পার্টির একটা দলের উপর যদি ওয়াই পার্টি হামলা করে এবং এক্স পার্টি যদি সরকারে থাকে, কেন্দ্রীয় সরকারে থাকে, তাহলে তো তারা চাইবে যে ওয়াই পার্টির উপর তাহলে আমরা ওই রুলটার থ্রুতেও কিছু না কিছু ব্যবস্থা নিই। তো সেটাকে যে এক্সপ্লয়েট করবে না সেটার তো কোনো এখনই বলা যাচ্ছে না। তো মানে যখন এই পসিবিলিটিগুলো যাতে না থাকে সেজন্য তো এত বড় বড় রুলস বানানো, এত ডিটেলে গিয়ে রুলসগুলোকে বানানো। তো অন্তত এইগুলো যাতে না হয় সেরকম কোনো তো প্রভিশন নেই, যেগুলো হবে না সেরকমও তো কিছু বলা নেই বা বলা যায় না, এবং অ্যাটলিস্ট প্রেসিডেন্টস থেকেও তো বলা যায় না যেরকম হবে না। আচ্ছা, তো এখানে কিন্তু সেই যে জিনিসগুলো রয়েছে তার মধ্যে পলিটিক্যালি যে কোনো অ্যাটাক হবে কি করা হবে সেই জিনিসগুলো, তাতে সোশ্যাল মিডিয়া তারা কমপ্লাই করবে এরকম কোনো প্রভিশন নেই। কিন্তু কতটা যাবে সেটা ভবিষ্যতের ব্যাপার। আর এখন যেগুলো রেস্ট্রিকশন অ্যাকচুয়ালি, কারণ হচ্ছে ফ্রিডম, আমাদের ফ্রিডম তখনই থাকে যতক্ষণ পর্যন্ত কারো ক্ষতি হয় না। আমার ফ্রিডম, আমার নিজের বক্তৃতা, আমার নিজের স্বাধীনতা, বাক স্বাধীনতা সমস্ত কিছু ব্যক্ত করতে পারি, কিন্তু যতক্ষণ সামনের অন্য কারো বা সামনের জন বা অন্য কোনো ইন্ডিভিজুয়াল বা কোনো সোসাইটির ক্ষতি না হয়। তো এটা মেনটেন করতে হবে সোশ্যাল অর্ডার মেনটেন করার জন্য। তো এই ফ্রিডম অফ স্পিচ যখন রেগুলেট করার কথা হচ্ছে, রেগুলেট অ্যাকচুয়ালি ফ্রিডম অফ স্পিচের কথা এই অ্যাকচুয়ালি আইনে কিন্তু রুলসে কোথাও নেই। এখানে রয়েছে যে সমস্ত কন্টেন্টগুলো বা যে সমস্ত মেসেজগুলো যেগুলো ইনফ্লেমেটরি ছিল বা হচ্ছে বিভিন্ন জায়গায় শেয়ার করা হয়েছে, সেই সব জিনিসগুলো অ্যাকচুয়াল কে অরিজিনেট করেছে সেই জিনিসটা খুঁজে বার করা, বা সেই কালপ্রিটকে, এই একটা এত বড় দাঙ্গার শুরুটা কে করেছে সেই জিনিসটা, বা কোনো ভায়োলেন্সের শুরুটা কে করেছে, বা হচ্ছে ওই কোনো লিঞ্চিংয়ের যে কোনো কেউ একজন মারা গেছে, তো এই যে জিনিসটা বিভিন্ন জায়গায় নিজেদের গ্রুপে ছড়ানো একটা জিনিস, যে গ্রুপ মেসেজ কিন্তু এনক্রিপ্টেড নয়, গ্রুপ মেসেজ গেলে এন্ড টু এন্ড এনক্রিপশন ভঙ্গ হয়ে যায়। আর আরেকটা জিনিস যেটা হোয়াটসঅ্যাপের যে ফিচার্স, তার মধ্যে রয়েছে শেয়ার্ড ইন মাল্টিপল টাইমস। এখন মেসেজে দেখা যায় কোনো জিনিস অনেকবার শেয়ার করা হলে সেটা হোয়াটসঅ্যাপ ডিটেক্ট করতে পারে যে এই জিনিসটা অনেকবার শেয়ার করা হয়েছে। তো সেখানেও তারা যখন ট্রেস করতে পারছে যে এই এতবার শেয়ার করা হয়েছে একটা জিনিস, তো সেইটা যখন ট্রেসেবিলিটি রয়েছে, তো কোনো একটা জিনিসের অরিজিনেটার সেইটা কত ট্রেসেবিলিটি সম্ভব আমি জানি না এক্স্যাক্ট, কিন্তু এইটাও যদি তারা বের করতে পারে যে হ্যাঁ অ্যাকচুয়ালি এই জিনিসটা কোর্ট অফ ল বা অথরিটি এই জিনিসটাকে ইয়ে করেছে, এটাকে বলেছে যে আনলফুল অ্যাক্টিভিটি করা হয়েছে, এর অরিজিনেটর দরকার বা একে প্রসিকিউট করার দরকার রয়েছে, তখন সেইগুলোর সেই কন্টেন্ট অরিজিনেটর খুঁজে বার করার একটা প্রভিশন থাকা উচিত। যেমন আবার ওই নন কনসেনচুয়াল ইন্টিমেট পিকচার্সকেও কথা বলা হচ্ছে যে ওগুলোও কাইন্ড অফ যদি হয় তাহলে সেগুলোর ট্রেস কোথা থেকে হয়েছে এবং সেগুলো যাতে ডিলিট করার ব্যবস্থা থাকে সেটা বলা হচ্ছে। হ্যাঁ, এইগুলো পজিটিভ দিক কাইন্ড অফ বলা যেতে পারে যে এইগুলোর জন্যই আসলে এই রুলগুলোকে আনা অবভিয়াসলি।
কিন্তু আজকে আমি যখনই বলছি যে এইরকম একটা ইন্টিমেট পিকচার বা দাঙ্গা বা যে কোনো ঝামেলার জন্য ট্রেস করব আমি ব্যাকে গিয়ে, তখন বেসিক্যালি আমাদেরকে এটা বুঝতে হবে, হোয়াটসঅ্যাপ বেসিক্যালি এটা বলেওছে কোর্টে যে আমাকে আজকে বলা হচ্ছে যে এই একজন এম, আমি হয়তো কিছু একটা করেছি, তো আমার বেসিক্যালি এই জিনিসটা, আমার এই টেক্সটটা বেসিক্যালি কোথা থেকে, আমি হয়তো একটা কিছু শেয়ার করেছি, সেটা কিছু খারাপ কিছু হতে পারে, তো সেই জিনিসটা বেসিক্যালি অরিজিনেট কোথায় হয়েছে সেটা জানার জন্য হোয়াটসঅ্যাপকে প্রত্যেকের ডেটা বেসিক্যালি স্টোর করতে হবে। যতজন হোয়াটসঅ্যাপ ইউজ করছে প্রত্যেকের ডেটা স্টোর করতে হবে এবং প্রত্যেকের ডেটা ব্রিচেবল হবে। এইখানটাতেই অসুবিধে, যে আজকে আমি না হয় ভুল করলাম, সেই জন্য আমার বেসিক্যালি দেখার একটা প্রবন্ধ থাকছে, এখানটায় প্রভিশন থাকছে, কিন্তু যদি এটা আমি যদি আজকে কিছু না করে থাকি, তবুও ইভেন আমার উপর জাস্ট একটা অ্যালিগেশন এসেছে বলে এমন কিছু সেন্সেশনাল আমার অ্যাকচুয়ালি প্রাইভেট কিছু জিনিসপত্র তো লিক হয়ে যেতে পারে না। তো একদমই এন্ড টু এন্ড এনক্রিপশনটা সরিয়ে দেওয়া কি এটার জন্য যুক্তিযুক্ত হবে? যে এটা এরকম অন্যভাবেও তো এগুলোকে বিভিন্ন এখন যেভাবে কাজ করে সেভাবেও তো এগুলো জানা যেতে পারে, যে কি করে কোথায় অরিজিনেট করেছে অ্যান্ড অল, সেটার জন্য তো এন্ড টু এন্ড এনক্রিপশনটাকে শেষ করবার তো দরকার নেই, কারণ এটা একটা বড় ইস্যু চলে আসছে একেবারে পুরোপুরি। সোশ্যাল মিডিয়াতে মেসেজিং অ্যাপগুলো যেভাবে, সিগন্যাল, হোয়াটসঅ্যাপ শুধু নয় সিগন্যালও আছে, এরা যেভাবে অপারেট করে তাদের বেসটাই ভেঙে যাচ্ছে বেসিক্যালি। আচ্ছা, এন্ড টু এন্ড এনক্রিপশন হোয়াটসঅ্যাপের যেটা কন্ট্রোভার্সি, যে এটা যদি তারা ট্রেস করে বা এই যে কন্টেন্ট এইভাবে রেগুলেট করার চেষ্টা করে, তাহলে তাদের হয়তো ভেঙে যেতে পারে। তো সেইটা সেই অথরিটির সাথে বা তাদের অ্যাকচুয়ালি যারা ইনফরমেশন টেকনোলজির যে সমস্ত লোকজন আছে বা যারা কাজ করে তাদের সাথে আলোচনা করা, এইটা দরকার রয়েছে, যে হ্যাঁ যদি সম্ভব হয় তাহলে ট্রেসেবিলিটি দরকার। তো আবার একটা নতুন জিনিস আমার যেটা মনে হয় সেটা হচ্ছে, হোয়াটসঅ্যাপ শুরু করেছিল যে প্রাইভেট চ্যাট বা প্রাইভেট গ্রুপ হিসাবে, যে একে অপরের সাথে এন্ড টু এন্ড এনক্রিপ্টেড একজনের সাথে একজনের কথা হবে। তো তারপর থেকে গ্রুপ তৈরি হয়, একজন মানে গ্রুপে বিভিন্ন রকম শেয়ার করা হয়। গ্রুপেরটা যেহেতু সেখানে নয়, এনক্রিপশন আসছে না নয়, এখানটায়। এনক্রিপশন নেই, তো সেই জিনিসটা অনেকটা আবার সোশ্যাল মিডিয়ার মতো হয়ে যায়। তো এখানে হোয়াটসঅ্যাপের একটা এক্সিস্টেন্ট, মানে এটা কি অ্যাকচুয়ালি, যদি প্রাইভেট মেসেঞ্জার হয় যে একজনের সাথে একজনের থাকবে, সেখান থেকে সোশ্যাল মিডিয়ার মতো অনেক ফিচার্স রয়েছে, যেরকম যেটা নিজের সাথে কন্ট্যাক্ট করে, যেরকম লিঞ্চিংয়ের ঘটনাটা বললাম, একজন আর কি কোনো একটা ঘটনা দেখলো, সেটা নিয়ে গ্রুপে সেন্ড করলো, তো গ্রুপে সেটা একটা সোশ্যালি অনেক একটা বড় গ্রুপে, সেখানে 100 জন 200 জন মতো রয়েছে, তারা সবাই সেই মেসেজটা দেখলো বা সেই জিনিসটা পড়তে পারছে। তো সেইটাও আবার তারা শেয়ার করছে বা তারা সেখানে গিয়ে হয়তো সেই হামলা করছে বা নিজেদের যে লিঙ্ক রয়েছে সেইটা ইউজ করছে। তো হোয়াটসঅ্যাপ যেরকম ইউজ করে, এটা হচ্ছে পাবলিকের, যে অনেকে প্রাইভেসি হিসাবে ইউজ করে, নিজের যাতে আমার বা আরেকজনের কথোপকথন অন্য কেউ না জানতে পারে, তার জন্য প্রাইভেট চ্যাট বা প্রাইভেসির জন্য হোয়াটসঅ্যাপ ইউজ করে। কিছুজন এটা ইউজ করে ভায়োলেন্সের এই রকম কাজের জন্য, যেহেতু আমাকে কেউ ট্রেস করতে পারবে না, সেটা জানে তারা, যে যেহেতু ট্রেসেবিলিটি নেই, তো তারা সেই জিনিসটা ইউজ করবে যে আমি এই লিঞ্চিংয়ের জন্য বা কোনো ভায়োলেন্স করার জন্য বা রায়ট ইনস্টিগেট করার জন্য, বা হচ্ছে টেররিস্টরা বিভিন্ন নিজেদের লিঙ্ক করার জন্য বা নতুন টেররিস্ট গ্রুপ, যাদের গ্রুপের ইন্ডিভিজুয়াল যাদেরকে রিক্রুট করার জন্য, তারাও এটা ইউজ করছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে, বা সোশ্যাল মিডিয়া থেকে বাদ দিয়ে হোয়াটসঅ্যাপের যে এন্ড টু এন্ড এনক্রিপশন রয়েছে সেগুলো ইউজ করে রিক্রুট করার চেষ্টা করছে বা শুরু হয়েছে। তো এই যে জিনিসগুলো, তো সেইগুলো একটা আমাদের প্রাইভেসি কনসার্ন যেরকম রয়েছে, যে আমাদের প্রাইভেসি ব্রিচ হবে, সঙ্গে রয়েছে ন্যাশনাল সিকিউরিটি বা আমাদের হচ্ছে যে ব্রডার পার্সপেক্টিভে আমাদের ইন্টিগ্রিটি যাতে নষ্ট না হয়ে যায়, যে প্রাইভেসির বদলে কি আমরা ন্যাশনাল সিকিউরিটি কম্প্রোমাইজ করতে পারবো, যে আমার যাতে একটা চ্যাট বা কারো চ্যাট যাতে কোনো মতে কোনোভাবে সরকার ট্রেস করতে পারে বা যে কোম্পানি সে ট্রেস করতে পারে, সেইটার জন্য এক সময় যদি এরকম হয়ে যায় যে সিকিউরিটির বা এই সেপারেটিস্ট গ্রুপ বা টেররিস্ট গ্রুপ
তারা নিজেদের নেটওয়ার্ক বানিয়ে ফেলে এই এন্ড টু এন্ড এনক্রিপশনকে কাজে লাগিয়ে নিজেদের ছড়ানোর জন্য। সেইটাও একটা বিরাট ন্যাশনাল সিকিউরিটির ফ্লজ বা আমাদের একটা চিন্তার ব্যাপার হয়ে যে দাঁড়াতে পারে, সেইটাও ভাবার দরকার রয়েছে এই মুহূর্তে আমাদের। এবার প্রশ্নটা যেমন তুই করলি যে ওই ন্যাশনাল সিকিউরিটিকে কম্প্রোমাইজ করা কি যাবে রাইট, মানে প্রিভেসিকে মেনটেন করার জন্য, ঠিক তেমনই উল্টোটাও থেকেই যাচ্ছে যে এটা করার জন্য কি মানে প্রিভেসিটাকে কি কম্প্রোমাইজ করাটাও কি জাস্টিফাইড, সেটাও একটা প্রশ্ন থেকেই যাচ্ছে। তবে হ্যাঁ, এখানটাই আমার মনে হয় যে অন্তত ভারতবর্ষে যেহেতু কোনো সেরকমভাবে প্রিভেসি ল নেই, সেই কারণেই আরও বেশি এইরকম একটা প্রবলেম আসছে। কিন্তু ইউএসএ হোয়াটসঅ্যাপ কিন্তু বিভিন্ন রকম ইউএসএ কিন্তু হোয়াটসঅ্যাপ বিভিন্ন যে সমস্ত ট্রেস করতে পারে সেই জিনিসগুলোর মধ্যে হলো আম, নাম, স্টার্ট ডেট অফ সার্ভিস, লাস্ট ডেট সিন, আইপি অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস, numbers blocked by the user, about information, profile picture, group info আর অ্যাড্রেস বুক। এই কয়েকটা জিনিস কিন্তু অ্যাকচুয়ালি ইউএসএতে ট্রেস করতে পারে এবং এগুলো শেয়ার করা যায় বিভিন্ন কেসে যখন দরকার হবে, যখন গভর্নমেন্ট বেসিক্যালি চাইবে যে এটা আমাকে ফার্নিশ করতে হবে, তখন বেসিক্যালি হোয়াটসঅ্যাপ এই জিনিসগুলো প্রোভাইড করে। কিন্তু ওখানে কিন্তু কখনোই এন্ড টু এন্ড এনক্রিপশনটা ব্রেক করে না, কখনোই কিন্তু করে না কাইন্ড অফ। ইভেন যে সমস্ত ইউ কান্ট্রিজগুলো সেই যেগুলোর নিজেদের রেগুলেশনস আছে বলেই হয়তো করে না, সেইটা বলা হচ্ছে হোয়াটসঅ্যাপের তরফ থেকে। এবং বিভিন্ন কপিল সিব্বলও বলেছেন যে আপনাদের তো মানে ইন্ডিয়ার বেসিক্যালি ইন্ডিয়ার তো সেরকম কোনো প্রিভিসি ল নেই যেটা ব্রিচ করছে বেসিক্যালি। কিন্তু এখানে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে যে এরকম ডিসক্রিমিনেশন কেন হবে, যে মানে হোয়াটসঅ্যাপের তরফ থেকে তো অন্তত একটা এরকম বেসিক্যালি জিনিসটা থাকবে যে এরকম ওখানের যখন হচ্ছে তখন একরকম, এখানটাতে ইন্ডিয়ান গভর্নমেন্ট যখন করছে তখন হোয়াটসঅ্যাপকে তো এরকম ডিসক্রিমিনেট করতে বলা যেতে পারে না যে এখানে ওরা করছে না তো আমাদের, আমরা নতুন রুল ফর্ম করলাম, এখানে আমাদেরকে দিতে হবে তো দিতে হবে। মানে কিছু ইউনিভার্সাল রুল আমরা ফলো করে চলি, যেমন এই রাইট টু প্রিভেসিটাকে ওয়ান অফ দ্য বেসিক রাইটস আমরা বলে থাকি। হ্যাঁ, একদমই ইনভায়োলেবল নয়, সেটা ঠিক আছে, বিশেষ বিশেষ ক্ষেত্রে এগুলো ভায়োলেট করা যায়, কিন্তু এটার গুরুত্ব সম্বন্ধে তো অন্তত পক্ষে কারোর দুবিধা নাই, সেটা একটা ব্যাপার। তো এইটা বেসিক্যালি ইউএস এর মতো কান্ট্রিতেও, যেখানে খুবই যেহেতু লজ আছে অবভিয়াসলি, ঠিক আছে, সেখানেও এরকম দাবি দাওয়া অন্তত স্টেট করেনি। সেখান থেকে ইন্ডিয়ান গভর্নমেন্ট আজকে হঠাৎ করে এটা বললে কি করে এক্সপেক্ট করতে পারে যে এটা কনফার্ম করবে? তো যে আইটি অ্যাক্ট আমাদের রয়েছে সেটা 2000 সালে। তো সেই রুলস বা রেগুলেশন, তারপরে সোশ্যাল মিডিয়ার উত্থান বা সোশ্যাল মিডিয়ার যে এত বড় এখন একটা সাধারণের মধ্যে পৌঁছে গেছে, সেটাও একটা অনেক পরিবর্তন, প্রচুর চেঞ্জ এসেছে। তো এই নিয়ে অনেক আরও ডিসকাশন বা সেই জিনিসগুলো আলাদা অ্যাক্ট তৈরি করা সেই সোশ্যাল মিডিয়ার জন্য বা নতুন মিডিয়া যেগুলো সোশ্যাল নিউজ মিডিয়া যেগুলো রয়েছে, আউটলেট নতুন যেগুলো ইয়েতে যাদের রেগুলেশন এই নতুন রুলসে অ্যাড করা হয়েছে, তো সেইগুলোর দরকার রয়েছে। আর যেটা এখানে যেগুলো করা হয়েছে, এখানে কিন্তু রাইট টু প্রিভেসি কার্টেল করা হয়নি। এবার প্রিভেসি কতটা থাকবে, বাকি অন্যান্য সব মিডিয়াতেই রয়েছে নিজের কি বলে নিজের এখানে যেটা রাইট টু নিজের এক্সপ্রেশন, যা নিজে মনে করা, সেই সমস্ত জিনিস যে কোনো মিডিয়াতে রয়েছে। এখানে শুধুমাত্র হোয়াটসঅ্যাপের যে বিষয়টা, সেইটা একটু এন্ড টু এন্ড এনক্রিপ্টেড, যেহেতু সেইটা কনসার্ন একদিকে যেমন প্রিভেসি রয়েছে নিজের যেহেতু এন্ড টু এন্ড এনক্রিপশন স্পেশালি, আর সঙ্গে রয়েছে ন্যাশনাল সিকিউরিটি বা সোশ্যাল সিকিউরিটি, এই ব্যাপারটা যে কোনো সোশ্যাল অর্ডার মেনটেনের জন্য, কারণ সেটাও অপোজিট দিকে আমাদের হার্মফুল হয়ে উঠতে পারে সোসাইটির জন্য। তো ওভারঅল সার্ভেলেন্স যেটা হয়, মানে আমাদের যেটা সবার উপর সার্ভেলেন্স করা, এইটা যদি হয়ে ওঠে নতুন পরবর্তীকালে, সেটা খুবই ক্ষতিকারক হবে। কিন্তু যদি
স্পেসিফিক একদম কোনো জিনিস সত্যিকারে কোনো একটা কন্টেন্ট বা স্পেসিফিক টার্গেটেড হয়, মানে কোনো একটা টেররিস্ট অ্যাক্টিভিটি হয়েছে বা কোনো একটা লিঙ্ক পাওয়া গেছে, কোনো একটা সোর্স কারো একটা মাধ্যমে কোনো একটা কোনো কোনো টেররিস্ট থেকে কিছু একটা পাওয়া গেছে, সেই জিনিসটা কোথা থেকে অরিজিনেট হয়েছে বা তার অ্যাকচুয়ালি এমপ্লয়ার কে ছিল, সেই জিনিসগুলো যদি ফাইন্ড করতে হয় তখন প্রাইভেসি হয়তো তার ব্রিচ করতে হতে পারে। সেটা যে কোনো, যদি কোনো ক্রিমিনাল হয় তার প্রাইভেসি ব্রিচ করেই তাকে কনফাইন করা হয় জেল বা অন্যান্য অর্ডার, কারণ সেটা রুলস রেগুলেশনের মধ্যে পড়ে যায় বা সোশ্যাল অর্ডারের মধ্যে পড়ে যায়, যে আমাদের অ্যাক্ট রয়েছে তার মধ্যে, কারণ সমাজকে চালাতে গেলে সেগুলো দরকার হয়। আর যেটা সর্বাপেক্ষা সব থেকে বড় বিষয় যে প্রাইভেসি যেমন দরকার সাধারণ মানুষের সবারই, সঙ্গে আমাদের দরকার হচ্ছে ন্যাশনাল সিকিউরিটি, কারণ নেশন যদি নাই থাকে তাহলে প্রাইভেসি নিয়ে আমরা কিছু করতে পারবো না। যদি চীন আমাদের বা অন্য কোনো কান্ট্রি অ্যাটাক করে আমাদের দেশকেই ভেঙে দেয়, তাহলে দেশের যদি মানুষজন না থাকে, ভারতবর্ষ যদি যে রয়েছে সেটা যদি না থাকে, তখন প্রাইভেসি আমাদের কোনো মূল্যই দেবে না। কিন্তু এখানটা আমরা একটু ফার ফেচেড ধরে নিচ্ছি জিনিসটা, যে কিন্তু এটা একবারে ডিরেক্ট অ্যাটাক হচ্ছে না যে প্রিভেসির ওপরে, যে এটা তুই যেমন বললি যে এটা প্রিভেসিটাকে বেসিক্যালি কোথাও বলা নেই যে এটাকে প্রিভেসিকে খণ্ডন করছে, কিন্তু এটা ডিরেক্টলি ইমপ্লাইড যে এটার মাধ্যমে প্রিভেসি আর থাকবে না, বেসিক্যালি এন্ড টু এন্ড এনক্রিপশন থাকবে না, মানে প্রিভেসি থাকবে না, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। মানে যে প্রিভেসি এক্সিস্টিং আইডিয়া অফ প্রিভেসি ইন হোয়াটসঅ্যাপ যেটা, সেটা থাকবে না অন্তত। এবার ব্যাপারটা, হ্যাঁ এইটাতে আমিও মানে বেসিক্যালি ব্যালেন্সটা কোথায় করা যায় সেটাই এখন দেখবার। আমার মনে হয় এক্সপার্টের সাথে গভর্নমেন্টের একটা মোর ব্যালেন্সড একটা যদি ডিসকাশন, একটা ইভেন যদি পার্লামেন্টারি কমিটির মাধ্যমে এক্সপার্ট কমিটি বসিয়ে যদি কিছু করা যেত, তাহলে হয়তো একটা বেটার ফল পাওয়া যেতে পারতো। কিন্তু আবার এখানটাতে আবার একটা জিনিস চলে আসছে যে যদি ধরা যাক একটা আমি একটা মেলে, জিমেল হোক বা যে কোনো অন্যান্য মেলে, বেসিক্যালি ইমেলে আমি একটা কিছু পেলাম, ঠিক আছে, একটা কিছু কন্টেন্ট পেলাম, সেই কন্টেন্টটাকে আমি বেসিক্যালি স্ক্রিনশট নিলাম, সেটাকে আমি হোয়াটসঅ্যাপে কারোর সাথে শেয়ার করলাম, হয়তো তোর সাথেই শেয়ার করলাম, জানার জন্য দেখ তো এটা কীরকম, এটা এসেছে, এটাতে বেসিক্যালি কী করা উচিত এবং এটা কি ঠিকঠাক বা এটা কি ভুল বা এরকম কেন, বেসিক্যালি তুই হয়তো ওটা কোথাও শেয়ার করলি বা এটা হয়তো কিছু ভাবে করলি, মানে লিক হয়ে গেল, বেসিক্যালি ওটার থ্রুতে হয়তো সার্কুলেটেড হয়ে গেল, ঠিক আছে। ফাইনালি কি হবে, যখন ওইটা হয়তো ভাইরাল হয়ে গেল এবং সেটা অবজেকশনেবল বলে জিনিসটা ল অ্যান্ড অর্ডারের সিচুয়েশন যদি ক্রিয়েট করে দেয়, তখন লাস্টে ট্রেস করে কিন্তু আমার কাছে এসে শেষ হবে, অরিজিনেটর হিসেবে শেষ হবে, কিন্তু আমার কিন্তু অরিজিনালি বেসিক্যালি আমি কিছু জানি না। তো এখানটা একটা ইনোসেন্ট পাবলিকের বেসিক্যালি একটা হ্যারাসমেন্টের জিনিস চলেই আসছে, যে মানে সব সময় যে ওই প্রথম অরিজিনেটরটা ট্রেস করাটাই যে তুই যেগুলো বললি বেসিক্যালি ওই একদম ন্যাশনাল সিকিউরিটির ব্যাপার, পুরোপুরি সমস্ত কিছু এনশিওর করে দেবে, সেটা তো নয়। মানে ওগুলোকে বাড়ি বাড়ি একরকম নিজের এন্ড মেলানোর জন্য একটা যুক্তি বলা যেতে পারে, যে আমি বলছি ন্যাশনাল সিকিউরিটি ফাইনালি আমার ওটার মাধ্যমে আছে, শুধুমাত্র ওটার থ্রুতে থোড়ি না হোয়াটসঅ্যাপকে এন্ডকে ট্রেস করেই যদি সমস্ত জঙ্গিকে ধরে ফেলতে পারতো, তাহলে তো আজকে অন্যই ব্যাপার হতো, তাহলে হোয়াটসঅ্যাপই হয়তো একটা ফিলান্থ্রপিক অর্গানাইজেশন হিসেবে সমস্ত স্টেটের সাথে যুক্ত হয়ে যেত। কিন্তু সেরকম তো একটা মিডিয়াম এইভাবে, শুধু হোয়াটসঅ্যাপ নয়, আমি ডিজিটাল মিডিয়ামগুলোর কথা বলছি যেগুলো রেগুলেটেবল, সেই সমস্ত মিডিয়ামগুলোর থ্রুতে। এবার এইটা কি একটু বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে না, মানে লিঙ্কটা কি একটু বেশি করা হচ্ছে না এই ন্যাশনাল সিকিউরিটি বা যে কোনো মব লিঞ্চিং বা যেগুলো খুব মানে কিছু কেসে হয়ে থাকে, সেগুলোকে অন্যভাবেও বেসিক্যালি ট্রেস করা যায়, শুধুমাত্র এই থ্রুতেই যে লাস্ট ট্রেসটা করতে হবে সেটাও যেমন নয়, এই ট্রেস করেও যে সম্ভব সেটাও নয়, মানে করলেই যে পেয়ে যাব ওখানেই যে শেষ কালপ্রিটটা বসে আছে সেরকমও বেসিক্যালি কিন্তু নয়। তো ফাইনালি এরকম দুই দিক থেকেই অসুবিধে, কিন্তু তবুও করতে চাইছে গভর্নমেন্ট। এইটা কি একটু ফিশি নয়, যে এটার ভিতরে কি কিছু নিজেদের ওই পলিটিক্যাল গেনটা কি ইমপ্লাইড নয়, যে একটা পলিটিক্যাল
মোটিভ আছে বলে কি মনে হয় না, যে নাকি শুধুই তো ন্যাশনাল সিকিউরিটির রিজনে বা এই রিজনগুলোতে করেছে বলে তো আমার মনে হয় না। যাই হোক, তো ন্যাশনাল সিকিউরিটির কতটা মানে এখানে ভবিষ্যতে সিকিউর করতে পারবে, বা হচ্ছে তাদের কতটা ইন্টেন্ট অ্যাকচুয়াল ন্যাশনাল সিকিউরিটি বা যে সোশ্যাল সিকিউরিটি সেইগুলো প্রোটেক্ট করার, তো সেখানে প্রাইভেসি কিছুটা ব্রিচ, বা সেখানে তাদের প্রাইভেসি অ্যাকচুয়ালি বলতে পারা যায় সেটা করতে হয় ল অ্যান্ড অর্ডার মেনটেন করতে গেলে। আর যেহেতু সেই বলছি যে যারা অ্যাকচুয়ালি ল ভায়োলেট করেছে, তো তাদের যেমন মানে ধরা দরকার যে যারা অ্যাকচুয়াল প্লেসে গিয়ে ইনস্টিগেট করেছে বা রায়ট করেছে বা ভায়োলেন্স করেছে তাদের ধরা, যেরকম সিসিটিভি ফুটেজ বা অন্যান্য এভিডেন্স বা সাক্ষী তাদের মাধ্যমে ধরা। সেই সঙ্গে যদি কিছু জিনিসের যেগুলো ধরা সম্ভব নয়, যে ইনভেস্টিগেটিং যারা অফিসার ছিল বা যে এজেন্সিস ছিল তারা কোনো লিঙ্ক খুঁজে পায়নি, তো তার যদি এমন কোনো বড় সত্যিই বড় দুর্ঘটনা ঘটে থাকে, সেই ঘটনার কোনো লিঙ্ক যদি পাওয়া যায় যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা এই সমস্ত এনক্রিপশনের মানে রুল ব্রেক করেই বা হোক, বা সেই কোম্পানি বা সেই মিডিয়া সেটা যদি রিভিল করে, তো সেখানে অনেকটা হয়তো দেশের পরবর্তী কোনো ক্ষতির থেকে, হার্মের থেকে বাঁচতে মানে বাঁচার একটা সুবিধা সরকার পেতে পারে বা আমাদের দেশের জন্য হতে পারে। এটা একটা রয়েছে। সেটা তো মানে হ্যাঁ, কাইন্ড অফ ওটাই এসে দাঁড়াচ্ছে বেসিক্যালি, যে একটা ব্যালেন্সের একটা ব্যাপারটা, বেসিক্যালি দুই দিকটা দেখেই একটা ব্যালেন্সিং পজিশনে আসাটা হয়তো আশা করছি সুপ্রিম কোর্টে, যেহেতু কেসটা এখন গিয়েছে, এখন হোয়াটসঅ্যাপের কেসটা গেছে এবং বাকিদের সাথেও আলোচনার মাধ্যমে হয়তো জিনিসটা এখন দাঁড়াবে। কিন্তু এই কেসটা ছাড়াও আরও কিছু কিছু কেস যেমন আছে সেগুলো আপাতত একবার ডিসকাস করা যেতে পারে। যেমন ধরা যাক ডিজিটাল নিউজ মিডিয়ার যে ব্যাপারটা, সেখানটাতেও কাইন্ড অফ একরকম ছোট ছোট নিউজ বলা হচ্ছে বেসিক্যালি যে ফেক নিউজ অ্যান্ড অল যেগুলো, সেইগুলোকে যাতে না ছড়ায় সেই জন্য এগুলোর উপর রেগুলেশন আনার একটা ব্যবস্থা করা হচ্ছে, বা হেট স্পিচ যে সমস্ত সেগুলো যাতে না হয়। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এইখানটায় যে ফেক নিউজ বা হেট স্পিচ বলা হচ্ছে সেগুলো কিন্তু ডিফাইন করা হচ্ছে না, সেটাকে কিন্তু লয়ের শুরুতে ডিফাইন মানে রুলসের শুরুতে ডিফাইন করা হচ্ছে না যে এটার মধ্যে আওতাতে কতটা পড়ছে। এবার আমি ফেক নিউজ বলে বেসিক্যালি আমি আমার অ্যান্টি গভর্নমেন্ট যেগুলো, আমি অ্যান্টি ন্যাশনাল বলছি না, অ্যান্টি গভর্নমেন্ট বলছি, যে সমস্ত ক্রিটিসিজম যেগুলো বেসিক্যালি সেইগুলোকেও আমি ফেক নিউজ বলে দিলাম। যেগুলো হয়তো কেউ তাদের গ্রেভেন্স জানিয়েছে সেগুলোকে জাস্ট ফেক নিউজ বলে ডিরেক্টলি, আর এই যেহেতু এই রিড্রেসাল মেকানিজমের থ্রুতে একদম খুব তাড়াতাড়ি সুইফট অ্যাকশন নিতে হবে বলাই আছে, তো খুব তাড়াতাড়ি বেসিক্যালি ওগুলোকে নামিয়ে ফেলা যেতে পারে। এবং একরকম রাইট টু এক্সপ্রেস যেটা মানে ফ্রি স্পিচ যেটা বেসিক্যালি সেইটা কার্ভ করবার একটা এখানেও সম্ভাবনা চলে আসছে। নতুন যেগুলো ছোট যে মিডিয়াগুলো বলছি, নিউজ মিডিয়া, সেগুলোর তো অত ক্ষমতা নেই যে একদম লিগালি খুবই পাওয়ারফুলি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মতো একটা এন্টিটিকে ট্যাকল করে তাদের পয়েন্টটা প্রুভ করতে পারবে তাড়াতাড়ি। তো তাদের একটা চান্স থেকেই যায় যে তাদের তাদের বাক স্বাধীনতার উপর হস্তক্ষেপ করা হতে পারে। তো সেই ব্যাপারটা মানে খুবই সিচুয়েশনটা খারাপ হ্যাঁ, আমার মনে হয়। তো এখানে যে ব্যাপারটা রেগুলেশনের আছে, সোশ্যাল মিডিয়া রেগুলেশন, সেখানে এখন পর্যন্ত যেটা হয়ে থাকে যে কেউ রিপোর্ট করলে সেটা সেই সোশ্যাল মিডিয়ার কেউ একজন, সেটা কেউ কোনো বা গ্রুপ রয়েছে, সেটা কেউ জানে না কে অ্যাকচুয়ালি অ্যাকশন নিচ্ছে, তাদের মধ্যে তারা অ্যাকশনটা নেয়। এবার সেটা কখনো নেয় কখনো নেয় না, বা কারো ক্ষেত্রে নেয়, বায়াসনেস থাকে, হয়তো বায়াসনেস হয়তো থাকেই তাদের। তো সেখানে কোনো একটা অথরিটি, কেউ কাউকে রেসপন্সিবল নয়, বা মানে ওই যে কোনো একটা সোশ্যাল মিডিয়ার যে অথরিটি তাদের মধ্যে কেউ রেসপন্সিবল নয় যে ওই অ্যাকশনটা নিয়েছে। তো তাদের একটা ইভেট করার, বা তারা ডিকটেট করে যে টার্ম, যে আমরা ঠিক করে দেব যে কোনটা আমাদের মিডিয়াতে থাকবে, বা আমাদের আমাদের রুলস অ্যান্ড পলিসি যেগুলো আছে তার মধ্যে সেইগুলো যদি, যেহেতু আমাদের রুলস অ্যান্ড রেগুলেশনস ভায়োলেট করেছে, সেই সমস্ত জিনিসগুলো
এই আমাদের প্ল্যাটফর্মে থাকবে, অন্য থাকবে না। তাদের যেরকম যে কোনো বড় সোশ্যাল মিডিয়ার প্রায় 52 পাতা 100 পাতার ইয়ে থাকে, প্রায় এগ্রিমেন্ট, টার্মস অ্যান্ড কন্ডিশনস থাকে। তো তারা টার্মস অ্যান্ড কন্ডিশনস ডিকটেট করে যে আমাদের টার্মস অ্যান্ড কন্ডিশনস কী। তো তারা ডিকটেট করতে পারে যে, বা তারা সেই নিজেদের ওপর রেস্ট্রিকশন লাগায় যে আমরা এই জিনিস রয়েছে, এই আমাদের পলিসি। তো সেই পলিসি তারা বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করার বলে যে আমরা এই জন্য এই মিডিয়া এই কন্টেন্ট সরিয়ে দিয়েছি। কিন্তু কিছু ক্ষেত্রে যেরকম রিসেন্ট যেটা হয়েছে যে কংগ্রেস টুল কিট টুইটারে সম্বিত পাত্রার যেটা করেছিলেন সেইটাকে ম্যানিপুলেটেড এক্সপোজ করেছিলেন, সেটাকে ম্যানিপুলেটেড বলেছে। তো ম্যানিপুলেটেড অ্যাকচুয়ালি পলিটিক্যাল সবাই ম্যানিপুলেট করে নিজের প্রোপাগ্যান্ডা বা নিজেদের আইডিওলজি করার জন্য। তো এখানে যে তারা যে বলতে চাইছে যে কোনো একটা পার্টি ম্যানিপুলেট করে এই মেসেজটা লিখেছে, বা অন্য কোনো জিনিসগুলো যে ম্যানিপুলেটেড নয়, এই যে অ্যাকশন নেওয়ার বা এই যে এটা ট্যাগ দেওয়ার অধিকার সেই মিডিয়ার রয়েছে, এইটা এখানে প্রবলেমেটিক। বা এখানেই ডিভাইড বা তাদের কতটা রিচ থাকা দরকার, কোথায় আটকে মানে তাদের কতটা রিচ হওয়া উচিত, এই জিনিসটা গিয়ে আটকে যায়। একদম। কিন্তু আমি যেটা বলার চেষ্টা করছি বেসিক্যালি, এটা কিন্তু সোশ্যাল মিডিয়ার রেগুলেশন হিসাবে ছিল না, এটা কিন্তু ডিজিটাল নিউজ মিডিয়ার রেগুলেশন। ডিজিটাল নিউজ মিডিয়া হিসেবে যেই সমস্ত এন্টিটিগুলো নিউজ চ্যানেল, বেসিক্যালি যে সমস্ত এখন আমরা টিভিতে নিউজ দেখছি, তাছাড়াও যেগুলো মোবাইলে বা আমরা ইন্টারনেটের থ্রুতে যে মিডিয়াগুলো নিউজগুলো দেখে থাকি, সেইগুলোকে রেগুলেট করার ব্যাপারটা আসছে। কিন্তু আমি সমিত পাত্রার কেসে বা এগুলোতে যাচ্ছি না, এগুলো অন্য ডিবেট চলে আসছে বেসিক্যালি। তো সেটা এইখানটাতে কি করে জাস্টিফাইড হচ্ছে? তুই যেটা বললি পুরোটা তো সোশ্যাল মিডিয়া, ফেসবুক অ্যান্ড অল জাতীয় এন্টিটিগুলোর রেগুলেশন যেটা হয় বেসিক্যালি সেইগুলো। এবার ওটার সাথে এটা তো একটু পার্থক্য আছে না। নিউজ তো অবভিয়াসলি ফেসবুকের সমতুল্য নয়। না, টুইটার তো নিউজ মিডিয়া নয়, টুইটারও নয়। নিজের আইডিয়া, ফ্রিডম অফ এটা নিউজ স্পিচ, মিডিয়ার ক্ষেত্রে বলা হয়েছে ফ্রিডম অফ স্পিচ এর জন্য। হ্যাঁ, আলাদা, সবগুলো আলাদা। একটা হচ্ছে সোশ্যাল মিডিয়া রয়েছে, একটা হোয়াটসঅ্যাপ যেটা প্রাইভেসির কনসার্ন রয়েছে, আর মিডিয়া রয়েছে যেটা হচ্ছে ডিজিটাল মিডিয়া। ডিজিটাল মিডিয়া তাদের আর একটা কিছু রুলস আলাদা। তো সে তাদের যেরকম ওই ফলো করতে হবে কেবল টিভি নেটওয়ার্কস অ্যাক্ট যেটা রয়েছে 1995, সেই রুলস অ্যান্ড রেগুলেশন, বা যেটা প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়ার যে রুলস হচ্ছে সেইগুলো ফলো করার যে এখন নতুন রুলস দিয়েছে, সেইগুলো তাদেরকে মেনে চলতে হবে। এই জিনিসগুলো অতিরিক্ত তাদের উপর চাপানো হয়েছে। একদমই সেগুলো অতিরিক্ত চাপানো হয়েছে। ঠিক আছে, এই রেগুলেশনের পোর্শনটা ঠিক আছে, কিন্তু ওই যে যখনই একটা কেউ কমপ্লেন করছে বেসিক্যালি এইরকম একটা এন্টিটির বিরুদ্ধে, তখন ওই যে ফেক নিউজের তকমা লাগিয়ে বলে দিলাম এটা ফেক নিউজ বেসিক্যালি, কিন্তু অ্যাকচুয়ালি ওটা অ্যান্টি গভর্নমেন্ট নিউজ ছিল। এখন ওটাকে জাজ করবে যে বেসিক্যালি সেইটা তো সেন্ট্রাল একটা এজেন্সি, মানে ফার্স্টে ওই 3 টিয়ার যে সমস্ত বা সেলফ রেগুলেটরি যে সিস্টেমগুলো বেসিক্যালি রুলের থ্রুতে বলা হয়েছে, সেখানটা একটা বায়াস দেখাই যাচ্ছে বেসিক্যালি যে এই জিনিসগুলোতে যদি ফাইনালি ওখানটা একটা এন্টিটিটা যাদের বিরুদ্ধে এই অ্যাকশনটা নেওয়া হয়েছে তারা নিজেদেরকে যদি সাপোর্টিং স্টেটমেন্টস না দিতে পারে, তাহলে ওটা ব্যান্ড তো ব্যান্ড, মানে এরকম একটা জিনিস দাঁড়িয়ে যাচ্ছে। তো এখানে ওই ফ্রি স্পিচের ব্যাপারটা বলছি বেসিক্যালি আমি ওই এন্টিটির। আমার মনে হয় এর জন্য কোনো পার্লামেন্টারি কমিটি বা স্ট্যান্ডিং কমিটি এরকম কিছু যদি তৈরি করে, যেখানে সব পার্টি সম্ভব না হলেও কিছু যারা আর কি ডিস্টিংগুইশড মেম্বার্স, যারা আর কি এইসব নলেজ রাখে, তাদেরকে কমিটির মাধ্যমে রাখা হয়, যারা আর কি ডিসিশন নেবে, বা কখনো লোকায়ুক্তা বা এরকম কোনো অথরিটির হাতে পাওয়ার দেওয়া হয় যারা ডিসিশন নেবে। জুডিশিয়াল এন্টিটিও আনতে পারা যায় কিছু। হ্যাঁ, জুডিশিয়াল এন্টিটিও আনা যায়। তাদের এইভাবে কোনো একটা সংগঠন করা যায়, তাহলে সেটা অনেক বেটার হবে। যদি শুধুমাত্র পলিটিক্যাল ইউজের জন্য নয়, ন্যাশনাল সিকিউরিটির জন্যই এটা করা হয়েছে, তখন এটা অনেক বেশি ট্রান্সপারেন্ট বা অনেক বেশি ভবিষ্যতের জন্য দেশের জন্য ভালো হবে, সাস্টেইনেবল হবে। অবভিয়াসলি কনক্লুডিং রিমার্কস। হ্যাঁ, মানে অবভিয়াসলি তো ফেক নিউজের কতটা মারাত্মক হতে পারে ফেক নিউজ, সেটা নিয়ে তো কোনো বিতর্কই চলে না। অবভিয়াসলি ফেক নিউজকে কার্ভ করার প্রয়োজন আছে, কিন্তু এবার বেসিক্যালি ফেক নিউজকে কার্ভ করতে গিয়ে ফেক নিউজের নামে আরও কোন কোন নিউজকে বেসিক্যালি কার্ভ করে দেওয়া হচ্ছে, সেটাও একটা প্রশ্ন থেকে চলে আসে। তো এই তাছাড়া অলসো গ্রিভেন্স রিড্রেসাল মেকানিজম যেটা আনা হয়েছে, সেটাও ছোট এন্টিটিদের জন্য খুব
একরকম ব্যয়বহুল হয়ে যায়। যে আজকে আমি ফেসবুককে বলছি যে আমার ওই নোডাল অফিসার বা যে সমস্তগুলো কি কি বললি আরেকবার বল, আর সেইগুলো একবার বল। যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে চিফ কমপ্লায়েন্স অফিসার রয়েছে, নোডাল কন্ট্যাক্ট পারসন রয়েছে, রেসিডেন্ট গ্রিভিয়েন্স অফিসার রয়েছে, এই তিনটে রয়েছে। এদের অ্যাকচুয়ালি রেসিডেন্ট অফ ইন্ডিয়া হতে হবে এরকম। তো এদেরকে বেসিক্যালি বলা হচ্ছে যে এই এতগুলো এন্টিটি প্রতিটা ওয়ার্ক করতে হবে সব সময়। তো এইগুলো ফেসবুকের মতো একটা কোম্পানি বা টুইটারের মতো একটা কোম্পানির পক্ষে করা সহজ, কিন্তু একটা ছোট কোম্পানি যে উঠছে স্টার্ট আপ, তাদের পক্ষেও এতটা ব্যয় অ্যাকচুয়ালি সমস্ত কিছু ম্যানেজ করা, এই জিনিসগুলো অসুবিধার হয়েই যায়। তো আমার মনে এটা হয় এটা আলাদা, যেহেতু এটা ওই সিগনিফিক্যান্ট সোশ্যাল মিডিয়া ইন্টারমিডিয়ারিজের জন্য স্পেশালি এই প্রভিশনস রয়েছে। এগুলো কিন্তু নর্মাল যেগুলো ইন্টারমিডিয়ারি রয়েছে তাদের জন্য নয়। এগুলো যারা সিগনিফিক্যান্ট ওই মার্ক ক্রস করবে, যে এতগুলো ইউজার বেস ক্রস করেছে বা এদের রয়েছে, আচ্ছা, এদের তাহলে একটা থ্রি platform, টিয়ারটা হয়তো তাদের জন্য, হ্যাঁ, তাদের কিন্তু জন্য। এদেরও গ্রিভেন্স রিড্রেসাল মেকানিজমের ব্যবস্থা করা হয়েছে বেসিক্যালি। হ্যাঁ। তো সেইখানেও যে জিনিসগুলো আর কি দাবি রাখা হয়েছে সেগুলোও ব্যয়বহুল বেসিক্যালি। তো মানে আমার মনে হয় সেই দিকটা অন্তত একটু দেখে একটু আরো ব্রডলি ভেবে, শুধুমাত্র বড় কোম্পানিদের কথা না ভেবে জিনিসটা রুলটাকে করলে হয়তো বেটার হতো। সেটা একটা ব্যাপার। আচ্ছা, আর কিছু যদি বলার থাকে? আমার কনক্লুড এখানেই শেষ মোটামুটি। আচ্ছা, এই তাহলে আপাতত এই আইটি রুলসের উপরে একরকম আলোচনা, কিছু কিছু বিষয় নিয়ে, কয়েকটা ফ্যাসেটস নিয়ে, যেগুলো নিয়ে নিউজ পেপার বা ইভেন সোশ্যাল মিডিয়াতেও অনেকেই ফেসবুকে বা ইউটিউবেও অনেক ভিডিও করেছেন। তো সব আলোচনা চলছে। তো দেখা যাক এটা শেষ পর্যন্ত কি হয়। আমরা চেষ্টা করলাম যতটা দুই দিকই বেসিক্যালি, দুই দিকেরই আহ, দুই দিকটা তুলে ধরার, যে অ্যাকচুয়াল জিনিসটা কি, যে এখন যে কনফ্লিক্ট রয়েছে, কোথায় কনফ্লিক্ট আছে, কোথায় বিবাদ রয়েছে, কোথায় সবার একমত হওয়া উচিত, আর কোথায় গিয়ে আমাদের ফ্রিডম অফ স্পিচ বা যেটা ব্যক্তি স্বাধীনতা কতদূর পর্যন্ত সব পুরো কারো যদি আনলিমিটেড স্পিচ ফ্রিডম অফ স্পিচ থাকে, সেটাও বেলাগাম ঘোরা বা সেটাও ক্ষতিকারক ইয়ের ক্ষেত্রে দীর্ঘকালের জন্য। তো এই জিনিসগুলোই আলোচনা আমাদের। তো আপনারা ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর এভাবে আমাদের পরিবার বা বাড়িয়ে যেতে থাকুন। একদম। ধন্যবাদ। ধন্যবাদ, নমস্কার।